সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে কথা বলবো সমসাময়িক একটা বিষয় নিয়ে। আর সেই বিষয়টি হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, দেশের মানুষ শুধুই সংস্কার চায়। এখন উনি হচ্ছেন আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার। তো উনি যখন আমাদের দায়িত্বভার গ্রহণ করেছেন, উনি এয়ারপোর্টে এসে উনি একটা কথা বলেছেন যে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি দায়িত্ব নেব। তা না হলে তিনি দায়িত্ব নেবেন না এবং ফিরে চলে যাবেন। আর বলছেন যে সবাই মিলে সহযোগিতা করলে তিনি একটা পরিবারের মতো হয়ে এখানে কাজ করবেন। ওনার ওই ২ টা কথার একটা ইমপ্যাক্ট দেখা দিয়েছে। উনি গত ১৮ তারিখ উনি বলেছেন যে, দ্রব্যমূল্য সংক্রান্ত বিষয়ে উনি বলেছেন যে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে জনগণ খুশি। দেশের মানুষ শুধু সংস্কার চায়। এই সংস্কার বিষয়ে আজকে কথা হবে। এখন দেশের মানুষ যেই সংস্কারটা চায়, এই সংস্কার কিসের? কোনো প্রতিষ্ঠানের নাকি ব্যক্তির? তো নাকি রাজনৈতিক দলের সংস্কার? এখন এই সংস্কারটা কেন লাগবে? তাহলে আমাদের এখানে কোনো সিস্টেম অথবা কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো একটা বিষয়ে এলোমেলো অথবা আইন বহির্ভূতভাবে চলছে। এই আইন বহির্ভূত অথবা বেআইনিভাবে যেই জিনিস চলে সেই জিনিসটাকে আইনানুগ করার নামই হচ্ছে সংস্কার। এখন এই সংস্কারটা কি কোনো ব্যক্তির হবে? না কোনো রাজনৈতিক দলের হবে? না কোনো পুরো দেশের হবে? না সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের হবে? এখন প্রশ্ন দেখা দিয়েছে আমার কাছে যে, যদি উনি কোনো বিশেষায়িত প্রতিষ্ঠানের সংস্কার করতে চান, সেই ক্ষেত্রে সেই সংস্কারের জন্য উনি ওই প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান হচ্ছে একটা আর্টিফিশিয়াল পারসন। ইভেন দেশের কথাও যদি আমি বলি, দেশের সার্বভৌমত্বের মধ্যে যারা দেশের নাগরিক তারা মিলে দেশ। দেশ হচ্ছে একটি মানচিত্র। তো একটি দেশেরও সংস্কার যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও জনগণেরই সংস্কার করা লাগবে। এখন সর্বোপরি সংস্কার করা লাগবে তাহলে মানুষের। কেন সংস্কারটা মানুষের লাগবে? মানুষ সবকিছুকে পরিচালিত করে, পরিচালনা করে। তো এই পরিচালিত এবং পরিচালনা করার ক্ষেত্রে ব্যক্তি মানুষ ওই সিস্টেমকে অথবা ওই সেন্টারকে অথবা ওই প্রতিষ্ঠানকে অথবা দেশকে পরিচালিত করে, রাজনৈতিক দলকে পরিচালিত করে ব্যক্তি বিশেষ মানুষেরা। তো আমরা মূলত সংস্কার যদি উনার কাছে মানুষ প্রার্থনা করে তাহলে উনার সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু সাময়িক সময় অথবা সমসাময়িক সময়ের জন্য বাংলাদেশেরই একজন সংস্কারকারী ব্যক্তি নন। তিনি তার শিক্ষা দীক্ষা অর্জন, অনুশীলন, চর্চা এবং অভিজ্ঞতা ও যোগ্যতার আলোকে উনি শুধুই বাংলাদেশের না, উনি আন্তর্জাতিক মানের এবং অপ্রতিদ্বন্দ্বীভাবে উনি সর্বোচ্চ লেভেলের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তো আমরা এই আন্তর্জাতিক ব্যক্তিত্বকে পেয়ে আসলে গর্বিত যে আমাদের আসলে সংস্কার প্রয়োজন। কেন সংস্কার প্রয়োজন? আমাদের কনস্টিটিউশনাল ল আছে, প্রচলিত আইনগুলো আমাদের সমাজে বাস্তবায়িত এবং সকল ধরনের কার্যক্রম আমাদের দেশে এবং আমাদের
দলীয় এবং রাজনৈতিক নির্বাচিত অথবা সাংবিধানিক সরকার প্রচলিত ছিল। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমানে আমরা প্রশাসনিক বলেন, রাষ্ট্রীয় অবকাঠামোগত দিক থেকে বলেন, আমরা একটা নেতৃত্ব শূন্যতার অবস্থায় পতিত হয়েছি এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি আমাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। তখন তিনি বলেছেন যে যদি উনাকে আমরা সহযোগিতা করি তাহলে উনি একটা পরিবারের মতো হয়ে এখানে কাজ করবেন। উনার প্রথম দিনের যে সাক্ষাৎকার সাংবাদিক বন্ধুদের সাথে তিনি এইভাবেই কথাটা বলেছেন। তো উনি যখন বললেন যে আমার কাছে শুধু মানুষেরা সংস্কার চায়, আমার প্রশ্ন হলো সংস্কার করতে হবে মানুষের। এই সংস্কার করতে হবে মানুষের কেন? মানুষ প্রচলিত আইনের দ্বারা আইন পরিচালনা করে, আইনের দ্বারা সকল ধরনের কার্যক্রম করে। তো আমাদের এখানের যারা এখন রাষ্ট্র ক্ষমতায় নেই অথবা যাদের এই ক্ষমতা থেকে অপসারিত হওয়ার মাধ্যম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন অথবা দায়িত্বভার গ্রহণ করেছেন এবং উনি দায়িত্বভার গ্রহণ করার পরে উনার কাছে আমরা সংস্কারের দাবি তুলি। অনেক ধরনের প্রতিবন্ধকতা, অনেক কিছু হচ্ছে, সাধারণত এরকম প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো সংস্কার আসলে আমরা চাই, সেই সংস্কারটা করতে গেলে আর সঙ্গত কারণেই উনার মতো ব্যক্তিত্বের কাছে এই সংস্কারটা আশা করা যায়। তো এই সংস্কার করতে গেলেও উনাকে আমি ব্যক্তিগতভাবে একটা পরামর্শমূলক অথবা উনাকে আমি একটা বিষয়ের দিক নির্দেশনামূলক কথা বলতে চাই একজন বাংলাদেশি মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে। আর সেটা হলো মানুষকে সংস্কার হতে হবে আইন মান্য করার ক্ষেত্রে। যখন একজন মানুষ সঠিকভাবে তার প্রচলিত আইন অথবা সাংবিধানিক আইনে অথবা যেই আইন মতে সে চলার জন্য বাধ্য সে আইন অনুসারে চলবে, তখন ওই মানুষটাকে মানুষ বলবে যে লফুল নেচারের মানুষ অথবা আইন আনুগভাবে উনি দেশ চালাচ্ছেন, এটা বলবে। উনি সংস্কার নিয়ে চলতেছেন, সংস্কারিক মানুষ হিসেবে উনাকে গণ্য করা হবে। তো সংস্কার করতে হলে উনার কাছে যেই সংস্কারটা আমরা জনসাধারণ দাবি করি, যে অথবা যেটা আমাদের এই 18 কোটি মানুষের প্রাণের দাবি, যে আমাদের এই পজিশনটাকে, এই ভূখণ্ডটাকে এবং এখানের যারা পরিচালনায় আসবে অথবা আমাদের এখানে যে অনিয়মগুলো তৈরি হয়েছে এই অনিয়ম থেকে আমাদের এই জাতি, গোষ্ঠী এবং দেশকে যদি আমরা আইনের মাধ্যম দিয়ে পরিচালিত করতে চাই তাহলে আমাদের এই মানুষগুলোকে সংস্কার করতে হবে। আর মানুষগুলোকে সংস্কার করার বিষয়ে এই আল কোরআনে রব্বুল আলামিন 35 নং সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে আমাদের জন্য নির্দেশনা প্রদান করেছেন। আসুন আমরা আল কোরআন থেকে দেখি যে রব আমাদের জন্য সংস্কার বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন। এই 35 নং সূরা ফাতির, এই সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আর কেউ কারোর বোঝা মোটেই বইবে না। যদি নিজের বোঝা হালকা করার জন্য কাউকে ডাকেও তবুও সে তার কিছুমাত্র বোঝা তুলে নিতে রাজি হবে না, হোক না সে অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। তুমি তাদের জন্য সতর্ককারী যারা নিজেদের রবকে চাক্ষুষভাবে না দেখেও ভয় করে চলে আর সালাত কায়েম রাখে। যেই কেউ সংস্কার করবে বা পবিত্রতা অর্জন করবে সে নিজের জন্যই সংস্কার হয় বা পবিত্রতা অর্জন করে। আসলে আল্লাহ তাআলার দিকেই তো আমাদের সবাইকে ফিরে যেতে হবে। খুব চমৎকার করে আমি বাংলা অনুবাদটা পড়েছি 35 নং সূরা এর 18 নম্বর আয়াত। এই সূরার যে বর্ণনাটা দেওয়া হয়েছে, আসলে আমি যেই কথাটা বলতে চাই যে সংস্কার চায় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, আমাদের জনগণ শুধু সংস্কার চায়। এই সংস্কার কি করা লাগবে? সংস্কারটা করা লাগবে ব্যক্তির। কি ধরনের সংস্কার?
ব্যক্তি আইনানুগ ক্ষমতাসীন হয়ে বেআইনিভাবে কোনো কাজ করতে পারবে না। যদি কোনো ব্যক্তি আইনানুগভাবে ক্ষমতায় এসে অথবা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে সে যদি বেআইনিভাবে কাজ করে, জনগণের মৌলিক অধিকারের বিরুদ্ধে কাজ করে, জনগণের খনিজ সম্পদ প্রাপ্য অধিকারের অংশ লুট করে এবং সে যদি এইখানে লুটতরাজের রাজত্ব কায়েম করে এবং বেআইনিভাবে সে তার ক্ষমতার অপপ্রয়োগ করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে সংস্কার করতে হবে। এটাই হচ্ছে জনগণের মূল চাওয়া। শুধু যে সংস্কার চাই, যারা চলে গেছে তাদেরকে যে তিরস্কার করব, এখন যারা আছে আমি চাই তাদের সংস্কার, এবং যাদেরকে আনা হবে এই কাজে তাদের সংস্কার। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে একটা জিনিস একজন বাংলাদেশি নাগরিক হিসাবে দাবি করব, সেটা হচ্ছে আপনার সংস্কার করার দায় দায়িত্বে, অথবা আপনি যেই ক্ষমতা গ্রহণ করেছেন, জনগণ আপনাকে সম্মান দিয়ে যেই ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আপনি এই ক্ষমতার প্রয়োগ করতে গিয়ে আপনি বাংলাদেশে সকল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হয়ে, সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে জিরো টলারেন্স হয়ে আপনি এখানে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন এবং প্রশাসনকে আপনি ক্ষমতা সম্পন্ন করুন এবং আপনার নির্দেশের অনুগ্রহ আজ্ঞাবহ করে তৈরি করুন, ঢেলে সাজান, সাজিয়ে আপনি এই ৩০০ আসনে নির্বাচন দিবেন। সেই নির্বাচনে কোনো কোনো জাতীয় সংসদের আসনে ১০০ জন পর্যন্ত, ২০০ জন পর্যন্ত, ৫০০ জন পর্যন্ত মানুষ যাতে সংসদ সদস্য হওয়ার জন্য নিজের আকাঙ্ক্ষা পোষণ করে একটা নমিনেশন ফর্ম কিনতে পারে, কিনে সে তার যোগ্যতা অনুসারে কাগজপত্র দিয়ে নমিনেশন পেপার দাখিল করবে। দাখিল করার পর আপনার গঠিত ইলেকশন কমিশনার মহোদয়ের টিম এবং নিয়োজিত বাহিনী সেই সংসদ সদস্য পদের নমিনেশন পেপার যাচাই বাছাই করে সেখান থেকে হয় সকল মানুষকে ইলেকশন করার সুযোগ দেবে, অথবা যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে ইলেকশন করার সুযোগ দেবে। সেই সুযোগের প্রেক্ষিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাতে বাংলাদেশের সকল সংসদীয় আসনের যেই ইলেকশন অথবা নির্বাচন করার বুথ অথবা সেন্টার থাকবে, সেখানে মানুষ স্বপ্রণোদিতভাবে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে নিজেদের সংসদ সদস্যকে অথবা নিজেদের নেতাকে নির্বাচন করতে পারে। এই ধরনের একটা সিস্টেম আপনি সংস্কার করুন, ওই ধরনের মানুষদেরকে আপনি নিয়োগ করুন, তাদেরকে ক্ষমতায়ন করুন। এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনার নিকট, সংস্কারের মূল কেন্দ্রবিন্দু হতে পারে। এই ধরনের সংস্কার করুন, ব্যক্তি পর্যায়ে সংস্কার করুন। কার? যাদেরকে এখন আপনি ক্ষমতায় বসাবেন, এরা যাতে দল মত ক্ষমতা টাকা মোহ কোনো কিছুতে যাতে অন্তত বায়াসড হয়ে না যায়, এরা যাতে জনগণের যেই সংস্কারের আকাঙ্ক্ষা চাহিদা এটাকে সমুন্নত করে এরা যাতে নিজেরা নিজেদেরকে আইনের দ্বারা সমর্পিত রাখে। আর যেই সংস্কার আপনার নিকট মানুষ আশা করে, সেই সংস্কার যদি আপনি দিতে হয় তাহলে আপনি এই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে হবে। তখন এখানে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে, তারা এই দেশের মানুষের সাথে দুর্নীতি করবে না, তারা এই দেশের মানুষের সাথে সিন্ডিকেট বাণিজ্য করবে না, তারা এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে ঘুষ আদায় করবে না, তারা এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় চাকরিতে নিয়োজিত হয়ে কালো টাকা অর্জন করে বিদেশে পাচার করে দেবে না। তারা এই দেশের জন্য কাজ করবে, এই দেশের আপামর 18 কোটি জনগণের জন্য কাজ করবে, তারা এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবে। তাতেই তাদের কাঙ্ক্ষিত সংস্কার আসবে। আর সেই সংস্কার করার জন্য রব আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রবের নাজিলকৃত মানুষের জন্য এই গাইড বুক আল কোরআনের 35 নং সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে। আমি আপনার নিকট অনুরোধ করব, আপনিও একজন ধর্মপ্রাণ মুসলিম এবং আপনি সারা দুনিয়া জুড়ে সম্মানিত।
আপনার সেই সম্মানকে সমুন্নত রেখে আপনার উপর অর্পিত দায়িত্ব, আপনি অনেক মনের দিক থেকে তরুণ, কিন্তু আসলে আপনি বয়সের দিক থেকে বিবেচনা করলে অনেক বৃদ্ধ। আপনাকে রব আপনার এই তরুণ এবং আপনার সেই যোগ্যতা বিবেচনায় রব আপনাকে এই আসনে বসার সুযোগ দান করেছেন। আর জনগণ আপনার কাছে সংস্কার দাবি করে। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো যে আপনি সংস্কার করে দেন। কাকে? মানুষদেরকে। কোন মানুষদেরকে? যাদেরকে দিয়ে আপনার পরিষদ চালাচ্ছেন এবং যারা আপনার কথার ন্যূনতম বাহিরে গিয়ে আন্দোলন করে, বিভিন্ন রকম ভাবে আপনাকে ইল্লিগাল ভাবে অসহযোগিতা করে, আপনি তাদেরকে জেলে পুরে দেন। জেলে পুরে দিয়ে দৃষ্টান্ত কায়েম করেন, যাতে আপনার ক্ষমতায় থেকে অন্তত কেউ আপনাকে অসহযোগিতা না করতে পারে। তাদেরকে আপনি সংস্কার করেন। যারা দুর্নীতি করে পালিয়ে গেছে, এখান থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা আপনার শাসনকাল অথবা আপনার আইনের প্রয়োগ দেখে যাতে স্তম্ভিত হয়ে যায় যে না, বাংলাদেশে অন্তত আর দুর্নীতি করার সুযোগ নেই। বাংলাদেশে ক্ষমতায় আসতে হলে সংস্কার করে আসতে হবে। কাকে? নিজেকে সংস্কার করতে হবে। কিভাবে? আল কোরআনের ৩৫ নং সূরা ফাতিরের ১৮ নম্বর আয়াত অনুসারে সংস্কার করে আসতে হবে। আমি আপনাকে আরো একটা বিষয়ে তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে প্রথম এসে বিমানবন্দরে আমাদের সাংবাদিক বন্ধুদের এবং বিপ্লবী ছাত্র জনতার সাথে আপনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের সাথে মিলেমিশে একটা পরিবার হয়ে আমি আপনাদের সাথে কাজ করব। তো এখানেও আপনার জন্য আমার একটা তথ্য আছে। আল কোরআনের ৬৬ নম্বর সূরা এর ৬ নম্বর আয়াত। এই সূরার নাম হচ্ছে সূরা আত-তাহরিম। আল কোরআনের ৬৬ নম্বর সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াত। আমি আয়াতটা পড়ব, কোরআন থেকে অনুবাদ করছি আমি। তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা নিজেদেরকে অতঃপর নিজ পরিবারের পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যেখানে রুক্ষ ও দুর্দর্শ শক্তিধর মালাইকাদেরকে মোতায়েন করা হয়েছে। তারা আল্লাহ তাআলার কোনো হুকুমের নাফরমানি মোটেই করে না। তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে। এই আয়াতের শেষের বাক্যটা হচ্ছে বেআইনিভাবে ক্ষমতায় বসে বেআইনিভাবে যেই সকল মানুষেরা ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে যে শাস্তি কার্যকর করবে, সেই শাস্তি কার্যকরের কঠোরতা সম্পর্কে এবং অবশ্যই শতভাগ দায়িত্ব নিয়ে সেই শাস্তি কার্যকর করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার নিয়োজিত শক্তিধর মালাইকাদেরকে এই আয়াতের দ্বিতীয় অংশে। আর প্রথম অংশে বলতেছে কি, যে তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদেরকে অতঃপর নিজেদের পরিবারকে সেই আগুন থেকে বাঁচাও যেই আগুনের লাড়কি, অর্থাৎ ইন্ধন, আরবি শব্দ। ইন্ধনের বাংলা হচ্ছে লাড়কি। ওই আগুনের জ্বালানি হবে, লাড়কি হবে মানুষ এবং পাথর। তাহলে কোন মানুষগুলো? আপনার পরিবারভুক্ত মানুষগুলো। আপনি এখন ক্ষমতার চেয়ারে বসা, আপনার উপদেষ্টা পরিষদ ক্ষমতার চেয়ারে বসা, আপনি পৃথিবীর কোনো কিছুর দিকে তোয়াক্কা করবেন না। আপনি নিজে এবং আপনার উপদেষ্টা পরিষদ পুরোপুরি আইনানুগভাবে সংস্কার হয়ে আপনি জনগণকে যেই সংস্কার আপনার কাছে চায় সেই সংস্কার করে বাংলাদেশের জনগণকে শান্তি প্রদান করুন। এটাই ছিল আমার আপনার প্রতি অনুরোধ। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আপনার উপদেষ্টা পরিষদের সকলকেই আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং সকলের প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার এই অনুরোধটা রাখলাম। আমি আপনাদের সকলকে জানাই সালাম।